অ্যান্টেনা, হ্যাঁ, এই আসলে এই দুইজন ভদ্রলোক, এই যে দুইজনই জাপানিজ, ইয়াগি আর উদা, এদের পুরা নাম এখানে কোথাও আছে কিনা জানি না। ইয়াগি উদা এদের নামেই এই অ্যান্টেনাটা ইয়ে চালু হয়। এদের ডিজাইনটা তখন মানে যখন এগুলো বেরোয়ছিল তখন বেশ পপুলার ছিল। এখনো এখনো পৃথিবীর অনেক দেশে গ্রামে গঞ্জে ওদের ডিজাইনটাই, ওই টিভি রিসিভিং অ্যান্টেনা ছাদের উপর যে অ্যান্টেনাটা দেখো তোমরা, এরে অ্যান্টেনা, এইটা এই ভদ্রলোক জাপানের যে ভদ্রলোক দুজনেই তাদের ল্যাবে এটা আবিষ্কার করে। The Yagi Uda antenna was first widely used during World War II for airborne radar sets because of its simplicity and directionality. এটা খুব ভালো কাজ করতো তার ডিরেকশনালিটি এবং সিম্পলিসিটির জন্য। এমনকি জাপানিজ প্রফেসর আবিষ্কার করছে, অথচ জাপানিজ আর্মিরাই জানে না যে এটা কি ধরনের অ্যান্টেনা। যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধের 3-4 বছর পরে মনে হয় সিঙ্গাপুরে এক এয়ারফোর্সের ইয়েকে পাইলটকে ধরছে, ধরে ইন্টারোগেট করার সময় তারা বলে, কেন তোমাদের প্রফেসরের আবিষ্কারের যন্ত্রই তো আমরা আমাদের এই জেড ফাইটারে ইউজ করি, ইয়াগি অ্যান্টেনা। হ্যাঁ আমাদের প্রফেসর আবিষ্কার, হ্যাঁ ওই তা ভদ্রলোকের নাম ইয়াগি। তো ওর সঙ্গে ইয়াগি ইয়াগিই বলে, পুরোটার বলে না, ওদের নামগুলো একটু বিদঘুটে। কিন্তু আচ্ছা তাহলে এইগুলো অনেক কথা আছে, এগুলো ব্যাটল অফ সিঙ্গাপুর এই সেই, এগুলো বাদ দাও, এগুলো পড়ো, একটু ইতিহাস একটু পড়ে দিছি। তারপরে চলে আসো এটা কি, হ্যাঁ এই সেকেন্ড প্যারা থেকে শুরু করি। দিস অ্যান্টেনা হ্যাজ 3 এলিমেন্টস, এটা হলো মেইন। তোমার যদি পরীক্ষায় আসেও এখান থেকে লিখবা, বাকিটা শুধু একটু ইতিহাস বললাম। দিস অ্যান্টেনা হ্যাজ 3 এলিমেন্টস, এলিমেন্টস গুলোর নাম কি? একটাকে বলা হয় রিফ্লেক্টর, আরেকটাকে বলা হয় মানে ওয়ান রিফ্লেক্টর, হ্যাঁ, আর ওয়ান মেইন এলিমেন্ট। একটা রিফ্লেক্টর থাকবে, একটা মেইন এলিমেন্ট থাকবে, এবং অনেকগুলি মোর দেন ওয়ান ডিরেক্টরস। তাহলে কি কি, নামটা কি? প্রথমটার নাম হলো রিফ্লেক্টর, এই রিফ্লেক্টর। তারপরে হ্যাঁ দ্বিতীয়টার নাম হচ্ছে মেইন এলিমেন্ট, মেইন এলিমেন্ট, এটা মেইন এলিমেন্ট যেটা হলো অ্যাকচুয়াল অ্যান্টেনা। আর তৃতীয়টার নাম হচ্ছে, তৃতীয় এলিমেন্ট গুলির নাম হচ্ছে ডিরেক্টরস। এই যে আমি একটু হাইলাইট করে দিলাম, কালার করে দিই, হলুদ কালার করে, দেখা যাচ্ছে তোমাদের? তানিম, এই একটু হাইলাইট করে দিলাম, হাইলাইটটাও দেখা যাচ্ছে? আচ্ছা তাহলে এই 3টা এলিমেন্ট কি কি? রাজশ্রী বলো দেখি নামগুলো। স্যার রিফ্লেক্টর, মেইন এলিমেন্ট আর ডিরেক্টরস। হ্যাঁ এই 3টে দিয়েই এই অ্যান্টেনাটা বানানো হয়, এই ছবিতে দেখানো আছে। যাও এবার ছবিতে আসো, এই যে ছবিতে দেখো, ওই আমি লিখে দিছি দেখো, এই একটা ডিরেক্টর থাকবে, সবচেয়ে বড়টার নাম হলো রিফ্লেক্টর, সরি সবচেয়ে বড় ডিরেক্টর না, রিফ্লেক্টর সবচেয়ে বড়টা, বড় এলিমেন্টের লেংথে বড় সে। কতটুকু বড় কি বড় সেগুলোর ম্যাথমেটিক্যাল ডেরিভেশনটা পরে দিচ্ছে, আপাতত এমনি মানে কোয়ালিটি হিসাবে বলছি যে এটা বড়টা। তারপরে মেইন এলিমেন্ট, এই মাঝখানেরটা, তারপরের এলিমেন্টই হচ্ছে মেইন এলিমেন্ট, লিখে দিচ্ছি মেইন অ্যান্টেনা এলিমেন্ট, এই মাঝখানে এটা ফোল্ডেড, সরি একটা ফোল্ডেড ডাইপোল ইউজ করছি আমি, ফোল্ডেড ডাইপোল। তারপরও কি কি ভ্যারিয়েশন হতে পারে সেটা পরে দেখাবো, আপাতত একটা এক্সাম্পল হিসাবে মেইন এলিমেন্ট এটা ফোল্ডেড ডাইপোল। তারপরে তার নিচে অনেকগুলো ডিরেক্টরস, এই যে ডান দিকে লেখা আছে ডিরেক্টরস, এই অ্যারো দিয়ে 1 2 3 4 5টা ইউজ করছি আমি ছবিতে, 1 2 3 4 5, এগুলো সব প্রায় ইকুয়াল লেংথেরও হতে পারে, ডিফারেন্ট লেংথেরও হতে পারে, তবে জেনারেলি ইকুয়াল লেংথেরই হয়। এবং এই সবগুলোকে বাতাসের মধ্যে, বোঝা গেল, এয়ারের মধ্যে, কারণ দেখা যাচ্ছে একটা থেকে আরেকটা স্পেসে একটু স্পেসিং আছে আলাদা,
এবং এটা থেকে এগুলো স্পেসিং গুলো এই যে কত দূরে থাকবে সেটাও কিন্তু একটা হিসাব আছে। এনিওয়ে এগুলোকে এই একসাথে ধরে রাখার জন্য একটা ইনসুলেটিং স্টিক বা বুম লাগবে, যার মধ্যে ফাসেন করে এটাকে স্ক্রু স্ক্রু দড়ি দিয়ে হোক আর স্ক্রু দিয়ে হোক নাট বোল্ট দিয়ে হোক এটাকে তুমি এখানে লাগাইতে হবে। তো নর্মালি এটাকে আমরা ইনসুলেটর বলতে, ইনসুলেটর সাধারণত ইউজ করে না, করে একটা মেটালিক রডই ইউজ করে, কিন্তু সেই মেটালিক রডে আর এই রডে যখন কানেক্ট করা হয় তো মেটালিক রড ছিদ্র করে এই রডের কানেকশন দেওয়ার জন্য যে স্ক্রুগুলো ইউজ করা হয় ওগুলো কিন্তু ইনসুলেটেড, মানে ওর চার পাঁচটা নাট বল্টুর চার পাঁচটা ইনসুলেটেড। ফলে এই দুটাকে যখন নাট বল্টু দিয়ে আটকানো হয় তখন এই মাঝখানে এই চারদিকে স্ক্রু নাট বল্টের চারদিকে ইনসুলেটেড থাকাতে ওই এই স্টিক বা রিফ্লেক্টরের কানেকশন মেটালিক ইলেকট্রিক্যাল কানেকশন কিন্তু এই ওই মেটালিক রডটা বুমটা পায় না। তোমরা আমার টেকনিকটা বুঝতে পারছো? বুঝা গেছে? মানে এই দুইটাকে ইলেকট্রিক্যালি আইসোলেট রাখার জন্য কতগুলো নাট বোল্ট ইউজ করা হয়, ওই নাট বোল্ট গুলি কিন্তু ইনসুলেটেড বা প্লাস্টিকের নাট বোল্ট। ফলে একটার সঙ্গে যদি ছিদ্র করে লাগানো হয় মেকানিক্যাল টাইট করে লাগানোর জন্য ঠিকই টাইট হয়ে লাগে ঠিকই, কিন্তু এর সঙ্গে ইলেকট্রিক্যাল কানেকশন নাই। এবং এই বুমটাকে আবার তুমি দেখবা গ্রামের বাড়িতে বা তোমাদের বাসায়ও থাকতে পারে, একটা বাঁশ বা একটা কাঠের বা একটা কিছু দিয়ে এটাকে ওই উপরে ছাদে কোথাও এটাকে শক্ত করে মেকানিক্যালি বাঁধা হয়, তা না হলে বাতাসে ফেলে দিবে। মানে এটা বেশ কায়দা করে লাগানো হয়। এবং এইরকম ছবি তুমি দেখবা ছাদের উপরে, দেখা একটা ছবি দেখা দিচ্ছি, একটা রিয়েল ছবি, এইরকম ভাবে দেখো, এরকম ভাবে তোমার ছাদের উপর দেখো না এইভাবে বাঁধা থাকে, দেখছো এরকম? না দেখো নাই কেউ, কারো কোনো এক্সপিরিয়েন্স নাই? দেখছি স্যার। দেখেছি। ওই দেখো জয়েন্টটা দেখো ভালো করে খেয়াল করে, দেখছো ইনসুলেটর একটা ইউজ করে একটার সঙ্গে কানেকশন দিয়েছে, খেয়াল করছো তো? ভালো করে খেয়াল করে দেখো, ওই যে ব্ল্যাক একটা ইনসুলেটর দেখছো, লাল এবং সিলভার যে রডটার সঙ্গে কানেকশন দেওয়ার জন্য যে ইয়েটা স্ক্রু নাট বোল্টটা ইউজ করা হয়েছে, দেখছো ওগুলো কালো কালো, এবং ওগুলো দেখছো একটার সঙ্গে আরেকটা কিভাবে লাগাইছে, ইলেকট্রিক্যাল আইসোলেটর। আর ওই যে এই বুমটা আছে একটা, আবার এই যে একটা ভার্টিক্যাল একটা রড বা ভার্টিক্যাল একটা ব্যাম্বো, এটা দিয়ে এটাকে এইভাবে শক্ত করে এভাবে হরাইজন্টালি ছাদের উপরে প্লেস করতে হয়। কারণ টিভি সিগন্যাল সাধারণত এগুলো টিভি সিগন্যাল রিসিপশনের জন্য ব্যবহার করা হয়, সাধারণত রিসিভিং অ্যান্টেনা হিসেবে এটা বেশ পপুলার, নট ট্রান্সমিটিং। কখনো কখনো আমরা ট্রান্সমিটিং হিসেবেও ইউজ করি। ফর এক্সাম্পল ওই যে বললাম এয়ারফোর্সে যখন ইউজ করে প্লেনে, তখন রিসিভিং অ্যান্ড ট্রান্সমিটিং দুই কাজের জন্যই ব্যবহার করা হয়, তবে মেইনলি রিসিভিং কাজে এটা বেশি ব্যবহার করা হয়। এই যে এখানেও একটা প্র্যাকটিক্যাল অ্যান্টেনার মধ্যেও তুমি খেয়াল করে দেখো যে লম্বা যে এলিমেন্টটা সেটা হচ্ছে রিফ্লেক্টর, মাঝখানে একটা ফোল্ডেড ডাইপোল, এটাই হচ্ছে মেইন অ্যান্টেনা। বাকিগুলো হলো অক্সিলারি, হেল্পিং এর জন্য করা হয়। এই যে তিনটা ডিরেক্টর আছে, তিনটা ডিরেক্টর দিয়ে এই অ্যান্টেনাটা বানানো। তো 3টা 5টা 7টা 10টা 11টা 13টা এইভাবে সাধারণত অনেকগুলো ডিরেক্টর দিয়ে এগুলো বানানো হয়। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে বুঝে গেছো কিভাবে ইয়াগি অ্যান্টেনা বানানো হয়। তো the reflector and the directors are called the parasitic elements. এই প্যারাসাইটিক এলিমেন্টস এদেরকে বলা হয়, এবং placed parallel to the main element, just behind and in front of it respectively. তার মানে একটা আগে এবং একটা পরে প্যারালালি এরা বসানো হয়। দি মেইন অ্যান্টেনা এলিমেন্ট, এই যে বললাম মেইন অ্যান্টেনাটা কি কি হতে পারে, মে বি এ ডাইপোল, সি ফিগার 2a, 2a তে ডাইপোল কোথায়, 2a এটা কি, এটা হলো 2a, হ্যাঁ এই যে ডাইপোল, ওই যে একটু আগে আমরা কয়েকদিন আগে পড়ছিলাম না, হার্টজিয়ান ডাইপোল, প্র্যাকটিক্যাল ডাইপোল, হাফ ওয়েভ ডাইপোল। এই যে ডাইপোল, দুই ডাইপোল অ্যান্টেনা হতে পারে, দুই দিকে দুইটা রড, মাঝখানে হলো তার ফিডিং কোএক্সিয়াল ফিডিং।
ডাইপোল হতে পারে এই, তারপর একটা ফোল্ডেড ডাইপোল হতে পারে বি, ফোল্ডেড ডাইপোল বি, তারপরে folded dipole with additional central arm সি, সি এইরকমও হতে পারে মেইন অ্যান্টেনা এলিমেন্ট। তারপরে আর আছে নাকি দেখি, হ্যাঁ এই তিনটেই দেখানো হয়েছে, হ্যাঁ এই তিনটেই দেখানো হয়েছে, এগুলো হতে পারে মেবি, যে বলা হলো or folded dipole B or a folded dipole with an additional arm C figure C having a length of lambda by 2 approximately. The reflector and directors are about, এই দেখো ডিজাইনের একটা একটা পয়েন্ট বলে যাচ্ছে কিভাবে ডিজাইন করতে হয়। আমি এখন দুইটা জিনিস হাইলাইট করলাম, দেখো প্রথম অংশ লেংথ অফ হ্যাভিং লেংথ অফ ল্যামডা বাই 2 অ্যাপ্রক্সিমেটলি, এটা কার লেংথ বলো তো, তানিম বলো। ওই সেন্টেন্সটা পড়ে কি বোঝা যাচ্ছে, এই ল্যামডা বাই 2 এই লেংথটা কার? রাইট, মানে যেটা অ্যান্টেনা অ্যাকচুয়ালি, মানে ডাইপোল ইউজ করো, ফোল্ডেড ডাইপোল ইউজ করো, অথবা ফোল্ডেড ডাইপোল উইথ অ্যান এডিশনাল সেন্ট্রাল আর্ম, যেটাই ইউজ করো তাদের লেংথ হতে হবে কত, অ্যাপ্রক্সিমেটলি কত, বাস একটা ডিজাইন হয়ে গেল। তাহলে তোমার তিনটা এলিমেন্টের মেইন এলিমেন্টটা সাধারণত কিভাবে ডিজাইন করা হয়, তাহলে ল্যামডা বাই 2, হ্যালো ডিজাইন হলো, সেটা হলো ল্যামডা বাই 2, এবং তার বাকি আর কয়টা আছে, এর আগে যে পরের লাইনে সেটা বলে দিচ্ছি, তাদের লেন্থ কত হতে হবে, এই তো বাস, দেখছো কত সিম্পল। এখন তোমার কাছে পড়ে এটা মনে হচ্ছে কত সিম্পল, কিন্তু যে ভদ্রলোক প্রথম বের করছিল সে যে কিভাবে এটা চিন্তা করলো আমি বুঝতে পারি না। আমি এই জন্য মাঝে মাঝে ভাবি এরাই হলো গড গিফটেড ব্রেন, মানে এত সহজ ভাবে এত সিম্পল ভাবে দেখছো একটা জিনিস বানাইলো, এটা যে এত এফেক্টিভ কেউ ভাবতে পারে না, এবং এত বেশি পপুলার। দি রিফ্লেক্টর and directors are about 5% longer and 5% smaller in length respectively than the half wave main antenna element. তাহলে এবার তোমার ডিজাইন হয়ে গেল, অ্যান্টেনাগুলির সাইজ, রিফ্লেক্টরটা হবে 5% বড়, ডিরেক্টর গুলো হবে 5% ছোট। হ্যাঁ এই তো লেংথ হয়ে গেল। এখন এদের সেপারেশনের একটা ডিজাইন আছে, সেপারেশনের ডিজাইনও আছে, বলো সকাল 10টা বাজে না 10:30 বাজে, 10:30 বেজে গেছে তো না তানিম? কি বলতে চাচ্ছি তুমি বুঝতে পারছো? কি প্রসঙ্গে এখন বলবো তুমি বুঝতে পারো নাই? আমি যে তোমাদের দিকে তাকায় তাকায়, এই যে স্ক্রিনের দিকে তাকায় তাকায় লেকচার দিচ্ছি, এই সুযোগে মশারা আমার হাতে পায়ে কামড়াই আমার ব্যস্ত করে ফেলতেছে। কেমনে অ্যাটেনশনটা ঠিক রাখি বলো? এই যে পুরান ঢাকায় যে কি অবস্থা, তারা এসে আমার ঠিক হাতের মধ্যে বসে বসে কামড়ায়, খায় দৌড় দিতেছে, পায়ের মধ্যে এসে কামড়ায়। 10:30 বাজে দিনে দুপুরে, কোথায় থেকে এগুলো আসে আল্লাহ জানে। বাঁচবো কিভাবে? এইদিকে দর্শিত করোনায়, ওইদিকে আসছে ডেঙ্গু। এনিওয়ে ঠিক আছে, the separations of reflector and directors are, এগুলোকে এই সেপারেশন গ্যাপটাকে
এই আমি এটা যে নিউমারিক্যাল ভ্যালু অ্যালজাব্রিক ভ্যালু এসআর বলছি এসআর এসআর মানে হচ্ছে সেপারেশন ডিসটেন্স অফ রিফ্লেক্টর আর ডিরেক্টরস গুলির মেইন এলিমেন্ট থেকে যে সেপারেশন তাদেরকে বলছি এসডি সেপারেশন অফ ডিরেক্টরস তো এগুলোকে এই যে বলছি এসআর এসডি ফ্রম দ্য মেইন অ্যান্টেনা এলিমেন্ট জেনারেলি SR reflector is taken from 0.2 lambda to 5 lambda, 0.5 lambda. But SD director গুলির spacing হবে is not is taken from 0.1 lambda to 0.3 lambda. একটা 0.2 থেকে 0.5 আর একটা হচ্ছে 0.1 থেকে 0.3 lambda. All the elements of a Yagi Uda antenna are mounted at the middle of a non-conducting insulating boom shaft to maintain the fixed separation and parallelism of all the elements in air. সোজা কথা তাদেরকে প্যারালাল রাখতে হবে এই বাঁকা টাকা হয়ে রইলো এইভাবে ক্রস করে এই করে সেই করে এরকম এবড়ো থেবড়ো হলে হবে না in air. But in figure 1 the boom is not shown at the middle. ও আচ্ছা আমি বলতে যাচ্ছি সাধারণত বুমটাকে এই যে বুমটা আছে না এই মোটাটা বুমটা সাধারণত মাঝখানে হয় এখন আমি এখানে ছবিতে মাঝখানে দেখাইতে পাচ্ছি না কারণ ওখানে অ্যাক্সিস আঁকে রাখছি এই এক্স ওয়াই জেড অ্যাক্সিস আঁকে রাখছি এটা আঁকছি এই জন্য যে এই অ্যান্টেনা থেকে যে রেডিয়েশন বিম যেটা তুমি পাবে এই বিমটাকে বোঝানোর জন্য এই কোঅর্ডিনেটটা সেট করা হয়েছে তা নাহলে ওইখানে কিন্তু বুমটা আঁকতে পারতাম ওই বুমটা দেখাইতে পারতেছি না এক পাশে এঁকে ফেলছি তো কেন পাশে আঁকছি সেটার আমি তোমার ব্যাখ্যা দিলাম এটা কিন্তু আসলে ফিজিক্যালি এটা মাঝখানেই থাকবে বুঝা গেল আমি ছবিতে দেখাইতে পাচ্ছি না বলে ওখানে আঁকছি আচ্ছা শোন দ্য ফিড পয়েন্ট ক্লিয়ারলি আচ্ছা দেখার জন্য ফিড পয়েন্ট এই ফিড পয়েন্ট যেটা এই যে ফিড পয়েন্ট দেখা যাচ্ছে এখানে এই ফিড পয়েন্টের মধ্যেই আমরা কোএক্সিয়াল কেবল অথবা ওই প্যারালাল অ্যান্টেনা ওয়্যার এগুলো কানেক্ট করি তার তোমরা তো অ্যারে অ্যান্টেনার মধ্যে পড়ছো যে প্রত্যেকটা অ্যান্টেনা এলিমেন্টের মধ্যে ইয়ে দিতে হয় ইনপুট দিতে হয় কিন্তু যেহেতু আমাদের এখানে প্রত্যেকটা অ্যান্টেনা এলিমেন্ট না একটাই শুধু মেইন অ্যান্টেনা এলিমেন্ট বাকিগুলো প্যারাসাইটিক এলিমেন্ট সেই জন্য একটাতে ইনপুট দিতে হয় অন্যগুলিতে দিতে হয় না বুঝা গেল রাজশ্রী হ্যালো তানিম তার মানে কয়টা অ্যান্টেনা এখানে আসলে মেইন এলিমেন্ট অ্যান্টেনা মেইন এলিমেন্ট হলো একটা হ্যাঁ একটা মেইন এলিমেন্ট ওখানেই শুধু ইনপুট দিতে হবে বাকিগুলি হলো ওখান থেকে ইনপুট নেওয়া হয় বা দেওয়া হয় ট্রান্সমিটিং হিসেবে দেওয়া হবে কিন্তু আমি যেটা বলছি সেটা হলো অ্যান্টেনা এলিমেন্ট কিন্তু একটাই বাকিগুলো প্যারাসাইটিক এলিমেন্ট গেল এখন এই ছবি দেখে তোমাকে এই ছবি দেখে যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো এই অ্যান্টেনাটার এই যে স্টিক গুলো ওয়াইজেড প্লেনে রাখা আছে বুঝা গেল কোন প্লেনে ওয়াইজেড প্লেনে রাখা আছে তাই ম্যাক্সিমাম রেডিয়েশনটা এই অ্যান্টেনা থেকে ট্রান্সমিট হবে বা রিসিভ হবে ফ্রম দা জেড অ্যাক্সিস কোন অ্যাক্সিস থেকে জেড অ্যাক্সিসটা এই অ্যান্টেনার কি অ্যান্টেনা অ্যাক্সিস কিনা ওই যে তোমাদের অ্যারে অ্যান্টেনা পড়াইছিলাম না সেখানের ছবির সঙ্গে মিলেলে পরে এই জেড অ্যাক্সিসটা অ্যান্টেনার অ্যাক্সিসের সঙ্গে মিলে যাচ্ছে না ঠিক আছে তাহলে অ্যান্টেনা অ্যাক্সিস যদি জেড অ্যাক্সিস হয় এবং জেড এর পজিটিভ দিকটা কিন্তু নিচের দিকে না জেড এর নেগেটিভ দিকটা কিন্তু উপরের দিকে বুঝা যাচ্ছে ছবি থেকে এই অ্যান্টেনা থেকে ইয়াগি উদা অ্যান্টেনা এখন যে পজিশনে আমি এঁকে রাখছি সেই পজিশনে এটার ম্যাক্সিমাম রেডিয়েশন অথবা রিসিভিং ক্যাপাবিলিটি বা বিম যাচ্ছে রেডিয়েশন বিম যাচ্ছে
প্লাস জেড ডিরেকশনে, মানে এই স্ক্রিনের নিচের দিকে, ইনটু না নিচের দিকে, অ্যাক্সিসের প্যারালাল। বুঝা যাচ্ছে? তাহলে তুমি যদি কোনো অ্যান্টেনাকে যদি ছাদের উপরে বসাইয়া এই বড় বড় রিফ্লেক্টরের দিক না, বরং ছোট ছোট ডিরেক্টর গুলো যেই দিকে, ওই দিক থেকেই সিগন্যাল রিসিভ হবে। এই দেখো তার তার বিম উইথে দেখাই আমি, এই দেখো বিম উইথ, দেখছো বিম উইথটা কোন দিকে যাচ্ছে? আচ্ছা, তাহলে এটার বিম উইথটা এঁকে ফেলছি। বিম উইথ তাহলে কত? বিম উইথ কত? 3 dB বিম উইথ ইয়াগি অ্যান্টেনার 50 ডিগ্রি। তাহলে প্র্যাকটিক্যাল যে ডায়পোল পড়াইছিলাম, প্র্যাকটিক্যাল ডায়পোলের বিম উইথ কত ছিল? প্র্যাকটিক্যাল ডায়পোল 78 ডিগ্রি ছিল, 78 ডিগ্রি, আর এখানে হলো 50 ডিগ্রি। তাহলে এই অ্যান্টেনাটা ডায়পোলের চেয়ে বেশি বেশি ফোকাসড না? ফোকাসড, হ্যাঁ, ওটার থেকে এটা বেশি ফোকাসড, মানে ডিরেক্টিভিটি বা ডিরেকশনালিটি এটা বেশি। আচ্ছা, এখন এটা কিভাবে হয়, কিভাবে পারফর্ম করে, এই ছবিতে এটা বোঝানো হয়েছে। এই যে ওয়েভ ফর্ম দিয়ে কেন পিছনের দিকে সিগন্যাল যায় না, কেন সামনের দিকে সিগন্যাল আসে, তার একটা ইন্টারপ্রিটেশন এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, সেটা আমি ওই আমাদের অপটিক্সের থিওরি অ্যাপ্লাই করে বুঝাই। অপটিক্স অথবা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে এমন ভাবে বোঝানো হলো যে এই রিফ্লেক্টর এবং যে মেইন এলিমেন্ট, যেটা মেইন এলিমেন্ট, হ্যাঁ, ড্রিভেন এলিমেন্ট মানে হচ্ছে মেইন এলিমেন্ট, আর ডিরেক্টর মানে হচ্ছে ওই যে ছোট ছোট গুলো আর কি, আর ড্রিভেন এলিমেন্ট হচ্ছে মেইন এলিমেন্ট। তা এখন দেখো ড্রিভেন এলিমেন্ট এবং ডিরেক্টরস তারা যেই দিকে আছে, যে উপরে আমরা যে আঁকে রাখছি ছবিতে, এদের থেকে যে রেডিয়েশনটা হয়, যেমন ড্রিভেন এলিমেন্ট থেকে সিগন্যাল প্রথমে করবে কি, বাইরে থেকে এসেই সিগন্যালটা ওখানে পড়বে, যেহেতু সেটা মেটালিক রড, সেই রডের মধ্যে সিগন্যাল, ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল ইন্টারসেপ্ট করবে। তোর মেইন এলিমেন্ট যেহেতু মেটালিক রড, সেখানেও ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল কি হবে, ইন্টারসেপ্ট করবে, অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেক্টর, এগুলো তো মেটালিক রড, এখানেও ইন্টারসেপ্ট করবে। কথা বোঝা যাচ্ছে? এখন এদেরকে সেপারেশনটাকে এমন ভাবে তুমি যদি করে রাখো, এমন ভাবে তুমি সেপারেশন চুজ করো, যেই সেপারেশনের ফলে এই প্রত্যেকটা অ্যান্টেনা এলিমেন্ট থেকে আবার রিরেডিয়েট হয় সিগন্যাল। রিরেডিয়েট বুঝো, মানে অ্যাজ ইফ এরাই অ্যান্টেনা আবার। কথা বুঝাচ্ছে? তোমার একটা অ্যান্টেনা মেইন এলিমেন্ট, আমি কি ছবিতে যে দেখাচ্ছি এটা কি দেখা যাচ্ছে? এই যে আমি দুটো হাত ইউজ করলাম, এটা প্লাস্টিক রড, হ্যাঁ, মনে করো তোমার যে রিফ্লেক্টর এবং মেইন এলিমেন্ট এটা দিয়ে বুঝাচ্ছি। মনে করো এটা হচ্ছে, বড়টা হচ্ছে রিফ্লেক্টর, আর ছোটটা হচ্ছে তোমার মেইন অ্যান্টেনা। বুঝা গেল? দুটো এলিমেন্ট ধরলাম তোমার সামনে, দেখা যাচ্ছে? যেহেতু মেটালিক, এগুলোতে সিগন্যাল ইন্টারসেপ্ট করবে, ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল এখানে ইন্টারসেপ্ট করে, এখানে সিগন্যাল ইনডিউসড ইএমএফ হবে। হওয়ার পরে এখন যেহেতু প্রত্যেকটাই মেটালিক রড, এরা করবে কি, আবার এটা রিরেডিয়েট করবে, অ্যাজ ইফ এখান থেকে রেডিয়েট হচ্ছে দ্বিতীয়বার এটা নিজেরাই আবার রেডিয়েট করবে। করলে পরে এই যে মাঝখানের যে সেপারেশন, বুঝা গেল? এই দুইটা অ্যান্টেনার মাঝখানে যে সেপারেশনটা আছে না, এটাকে যদি তুমি এমন ভাবে চুজ করো যে এই সেপারেশনের ফলে
এখান থেকে যে রেডিয়েশন হবে সেই এসি সিগন্যালের ফেজ এবং অ্যান্টেনা থেকে রেডিয়েশনের যে সিগন্যালের যে ফেজ, এদের ফেজটা 180 ডিগ্রি ফেজ শিফট হয়। 180 ডিগ্রি ফেজ শিফট হলে পরে এইখানে তোমার রেজাল্টেন্ট যদি এইদিকে কোথাও দেখো, এই অ্যান্টেনা দুটোর এইদিকে কোথাও যদি দেখো যে এদের রেজাল্টেন্ট ফিল্ড কত এইদিকে, তখন দেখবা এইদিকে সিগন্যাল এই 0, কারণ ইন্টারফারেন্সটা হচ্ছে ডিস্ট্রাক্টেড। বুঝা গেল আমার কথা? আচ্ছা, এবার উল্টাই ফেলি। মনে করো এই বড়টা হচ্ছে অ্যান্টেনা আর ছোটটা হচ্ছে ডিরেক্টর। এখানে আবার এরাও সিগন্যাল রিসিভ করবে। এদের স্পেসিং এমন ভাবে চুজ করা হয়, এমন ভাবে সিলেক্ট করলা যে যখন ওরা দ্বিতীয়বার রেডিয়েট করবে, তখন এই অ্যান্টেনা থেকে যে সিগন্যাল রেডিয়েট করছে এবং ডিরেক্টর থেকে যে সিগন্যাল রেডিয়েট করছে, এদেরকে যদি তুমি এই দিকে কোথাও মাপো, এইদিকে অ্যান্টেনা থেকে উল্টা দিকে, ডিরেক্টরস এর এই দিকে, আগেরটা ছিল রিফ্লেক্টরের ওই দিকে, এবার ডিরেক্টরস এর এই দিকে যদি মাপো, তখন দেখবা এই কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে এবং তখন এই দুটো সিগন্যালই অ্যাড আপ হয়ে সিগন্যাল বাড়তে থাকে। কিছুটা বুঝতে পারছো না? এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে মেইন অ্যান্টেনার এলিমেন্টটা আছে না, এই দেখো ছবিতে মেইন অ্যান্টেনা এলিমেন্ট, তার উপরের দিকে হচ্ছে রিফ্লেক্টর। এই দুটোর স্পেসিং এমন ভাবে চুজ করা আছে যে এই দুটো থেকে যখন সিগন্যাল রেডিয়েট হচ্ছে, তাদের ফেজের এমন দশাটা এমন থাকে যে এইখানে মানে এই যে এক্স দেখা যাচ্ছে না, এক্স লিখলাম না, এক্স এর উপরের দিকে মাইনাস জেড এর দিকে তুমি দেখবা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ফলে কোনো সিগন্যাল হচ্ছে না। হলো? উল্টা দিকে যাও, এবার প্লাস জেড এর দিকে যাও। প্লাস জেড এর দিকে গেলে কি, এই যে মেইন অ্যান্টেনা এলিমেন্টটা আছে, তারপর ডিরেক্টরস আছে, এই যে ডিরেক্টরস 1টা 2টা 3টা 4টা 5টা হলো। এখন এই মাঝখানের সেপারেশন এসডি এবং এদের সেপারেশন, এই প্রত্যেকটা এসডি ধরো, SD1 SD2, এই এসডি গুলো যদি তুমি সমান রাখো বা এমন ভাবে চুজ করো যে এদের থেকে সিগন্যাল যখন রেডিয়েট করবে, প্রত্যেকটা থেকে সিগন্যাল গুলোর ফেজ এমন হয় যে এইখানে এই যে প্রায় এই যে প্লাস জেড লেখা যেখানে লিখছি প্লাস জেড, এই যে এইখানে এই দিকটাতে এই যখন এই যে ফিগার এল যেখানে লিখছি আমি যে দিকে লিখছি, এখানে যদি কোনো অবজারভেশন পয়েন্ট থাকতো, তাহলে তুমি দেখতা প্রত্যেকটা থেকে এই অ্যান্টেনা এইটা সে ডিরেক্টরস এর থেকে সিগন্যাল গুলো অ্যাড আপ হয়ে এখানে সিগন্যালের অ্যাম্পলিটিউড বেড়ে যায়। বুঝতে পারছো? ফলে আসলে কি করা হচ্ছে, আসলে এই ডিরেক্টর গুলো করা হয় কি, সিগন্যাল মানে রিসিভ করে যে সিগন্যাল গুলো আনওয়ান্টেড সিগন্যাল এই অ্যান্টেনা থেকে যেগুলো বেরোয় যাওয়ার চেষ্টা করে, সেগুলোকে তারা আবার রিডিরেক্ট করে অ্যান্টেনার দিকে দেয়। তো এতে অ্যান্টেনার সিগন্যালের স্ট্রেংথ, সিঙ্গেল একটা ফোল্ডেড ডাইপোল যদি যতটুকু মেইন এলিমেন্ট যদি সিঙ্গেল হইতো, এই ডিরেক্টর গুলো যদি না থাকতো, তাহলে সে একলা যতটুকু রিসিভ করতে পারতো, এই ডিরেক্টরস গুলো তাদেরকে বেশি করে ওই সিগন্যাল গুলো যেন সরে না যায় এবং নিজেরাও কিছু সিগন্যাল রিসিভ করে ওকে আরো বুস্ট আপ করে। ফলে একটা অ্যান্টেনার গেইন যদি 2.1 হয়, তোমরা দেখছো ডাইপোল অ্যান্টেনার গেইন 2.1 খুব একটা বেশি না সিঙ্গেল এলিমেন্টের। এবার উইথ দ্য হেল্প অফ ডিরেক্টরস অ্যান্ড রিফ্লেক্টর,
এগুলোর জন্য সিগন্যাল 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ এভাবে বাড়তে থাকে, বুস্ট আপ হয়। ডিরেক্টর যত বেশি হবে তত 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 গেইন কিন্তু বাড়তে থাকে, লগারিদমিক্যালি গেইন বাড়তে থাকে। বোঝা গেল? ডিরেক্টর যত কম তত গেইন কম, ডিরেক্টর যত বেশি হবে গেইন তত বাড়বে। এবার ওয়ার্কিং প্রিন্সিপাল তো বলে ফেললাম, এবার বুঝতে পারছো কিনা দেখো। আচ্ছা, এবার আমি পড়ি, দেখো কিছুটা পড়ি তাহলে বুঝবা। এই তো এখানে বললাম সেপারেশন রাখতে হবে, একটা রাখতে 0.1 থেকে 0.3 আর একটা রাখতে 0.2 থেকে 0.5। আচ্ছা, মাউন্টেড মিডল আছে গেল, এটা তো পড়ছি, এটা অংশটা হয়ে গেছে। এরপরে কি আসছে দেখি। When working as a transmitting antenna, the antenna is fed into the main element. The radiated fields from main element will be received by reflector as well as directors. The received signals are then re-radiated in different directions. The fields re-radiated from reflector and main elements are 180-degree out of phase, and thus the resultant amplitude of fields in minus y direction, দেখছো আমি একটু আগে বলছিলাম না, এই যে মাইনাস ওয়াই ডিরেকশনে জিরো। থিওরিটিক্যালি বললাম জিরো, কিন্তু আসলে জিরো হয় না, কিছুটা থাকে। However, the fields radiated from directors and main element are in phase, and thus resultant amplitudes in fields in plus z direction is increased. এই যে এটা একটু আগে যা বললাম সেটাই বুঝেছি। The radiation pattern of Yagi, the antenna becomes an end fire radiation. তাহলে এই যে রেডিয়েশনটা হলো, যেহেতু অ্যাক্সিসের দিকে হচ্ছে, এই রেডিয়েশনটাকে আমরা বলবো এন্ড ফায়ার। এরে পড়ছিলাম না, এর মধ্যে ব্রড সাইড রেডিয়েশন, এন্ড ফায়ার রেডিয়েশন, এটা হচ্ছে তোমার এন্ড ফায়ার রেডিয়েশনের মতো। এবং সিতে দেখানো আছে পোলারাইজেশন স্টেট হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ওয়াই ডিরেকশন বলতে এখানে দেখো এই যে ওয়াই ডিরেকশন, এই যে এই অ্যান্টেনাটা যেহেতু ওয়াই ডিরেকশনে এলিমেন্ট গুলো প্যারালালি সাজানো আছে, এটা ওয়াই ডিরেকশনের পোলারাইজেশন। এই অ্যান্টেনা গুলো যেহেতু অ্যান্টেনা এলিমেন্ট গুলো হরাইজন্টালি আছে, এই যে পোলারাইজেশন স্টেটটাও হরাইজন্টাল হবে। এই মোটামুটি, কিন্তু মোটামুটি এর বর্ণনা কিন্তু আমি দিয়ে দিছি। আচ্ছা, পোলারাইজেশনের কথা বললাম। আচ্ছা, ইন দ্য ওয়াই ডিরেকশন। আচ্ছা, মেইন অ্যান্টেনা এলিমেন্ট, এবার মেইন অ্যান্টেনা এলিমেন্ট কিভাবে ডিজাইন করে, কি কি, এটা সম্বন্ধে এবার আসি। তাহলে ওভারঅল একটা ইয়াগি অ্যান্টেনা ডিজাইন করার মোটামুটি তোমাকে একটা ধারণা আমি দিয়ে দিলাম। এবার মেইন এলিমেন্ট কি কি পদের হতে পারে, কিভাবে ডিজাইন করে, সেটাও একটু আসছি এখানে। ইফ দ্য মেইন অ্যান্টেনা এলিমেন্ট ইজ এ হাফ ওয়েভ ডাইপোল, এই যে প্রথমটা এই ছবিতে দেখানো আছে, ইটস ক্যারেক্টারিস্টিক্স আর অলরেডি স্টাডিড আর্লিয়ার। এর কি ধরনের ক্যারেক্টারিস্টিক আমরা এটা পড়ছি। When a folded dipole is used as the main element, এই যে folded dipole হলো দ্বিতীয়টা, এই যে এটা folded dipole, is used as the main element, its radiation resistance is increased. এইটার ডাইপোলের যে রেডিয়েশন রেজিস্ট্যান্স, এটা রেডিয়েশন রেজিস্ট্যান্স কত বলতে পারো? তোমাদের মনে আছে কিছু? পড়ছি আমরা কয়দিন আগে। এই যে ছবি এতে যেটা দেওয়া আছে ডাইপোল অ্যান্টেনা, এইটার রেডিয়েশন রেজিস্ট্যান্স কত তোমরা মনে আছে? আর কিছু কিছু তো মনে রাখবা, একেবারে সব এইগুলা নর্মাল জিনিস, এগুলো মনে রাখতে হবে। তো বেশ পপুলার অ্যান্টেনা হচ্ছে হাফ ওয়েভ ডাইপোল। তো হাফ ওয়েভ ডাইপোলের রেডিয়েশন রেজিস্ট্যান্স কত? রাজশ্রী, তানিম, হ্যাঁ 73 ওহম। এটা মনে
73 ওহম, এগুলো মনে রাখতে হবে তো, এগুলো বেসিক জিনিস। কারণ আসলেই এই অ্যান্টেনা লিটারেচারে 100টা পড়ো আর 200টা পড়ো, অ্যান্টেনা কিন্তু ওই একটাই ডায়পল, ওখান থেকেই সব ডেভিয়েট হয়েছে, ওখান থেকে সব ডেরাইভড হয়েছে। ফলে ওই অ্যান্টেনাটার ক্যারেক্টারিস্টিক্স কিছু ভালো করে মনে রাখবা না। ওটার হলো রেডিয়েশন রেজিস্ট্যান্স হচ্ছে তোমার 73 ওহমস, তারপরে রেডিয়েশন প্যাটার্ন হচ্ছে ওমনি ডিরেকশনাল। এইভাবে কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। তারপরে আসো এখন দ্বিতীয়টা আসে এই যে ফোল্ডেড ডাইপোল। ফোল্ডেড ডাইপোলের রেডিয়েশন রেজিস্ট্যান্স কত, এটা তোমাদের পড়ানো হয় নাই মনে হয়, সেটা আজকে পড়বো। এবং এটা আমরা কেন নেই সেটা এখানে বলছি। ফোল্ডেড ডাইপোল আসলে নেওয়া হয় এটা রেডিয়েশন রেজিস্ট্যান্স আগেরটার থেকে বাড়ানোর জন্য। আমাদের ডাইপোলের রেডিয়েশন রেজিস্ট্যান্স যদি আমার 73 ওহমস হয়, কথা বুঝতে পারছো? ওই 73 ওহমস রেজিস্ট্যান্সটা থাকে না যখন তুমি এরকম ভাবে এই অ্যারে অ্যান্টেনা বানাবে, অ্যাসেম্বলি অফ কয়েকটা এলিমেন্টস এর অ্যারে বানাবে, যেখানে রিফ্লেক্টর থাকবে, ডিরেক্টর থাকবে, আর মেইন এলিমেন্ট থাকবে। এই ফোল্ডেড ডাইপোলের যদি এখানে শুধুমাত্র ডাইপোল ইউজ করো, ডাইপোল, শুধুমাত্র ডাইপোল, এই যে এটা যদি ইউজ করো, তাহলে সেখানে ওই 73 ওহমস কমতে কমতে চলে আসবে 10-12 ওহমস এর মধ্যে। কারণ অন্যান্য এলিমেন্ট যখনই তার কাছাকাছি নেওয়া হয়, তাদের ইন্ডাকশনে ওর ইনপুট ইম্পিডেন্স কমে যায়। বুঝা গেল রাজশ্রী? জি স্যার। ডাইপোলের রেডিয়েশন রেজিস্ট্যান্স কত? স্যার 73। 73 ওহমস। তাহলে যখন তুমি ওখানের আশেপাশে রিফ্লেক্টর, ডিরেক্টরসদের একটা অ্যাসেম্বলি অফ অ্যারে অ্যান্টেনা যখন বানাই ফেলবা, এই ডাইপোলের সঙ্গে আশেপাশে আরো কিছু রিফ্লেক্টর, ডিরেক্টর দিয়ে যখন একটা অ্যারে অ্যান্টেনা বানাবে, যেটা ইয়াগি উদার ছবিতে দেখানো আছে, তখন এর ইনপুট ইম্পিডেন্স কমে যায়। কি বললাম? ডাইপোলের ইনপুট ইম্পিডেন্স কমে যাবে। কমে যাবে। কত কমবে? একেবারে 2, 4, 5, 10-এর নিচে চলে আসে। তখন তাকে ওই ফিড লাইনের সঙ্গে ম্যাচিং করানো কষ্ট হয়ে যায়, সিগন্যাল যায় না বা রিসিভ করা যায় না, ম্যাচিং হয় না, ম্যাক্সিমাম সিগন্যাল আসে না। ওই তারের মধ্যেই সিগন্যাল গুলো সব ডিসিপেট হয়ে যায়, অ্যান্টেনা দিয়ে আর ওই তোমার টেলিভিশন বক্সে আর ঢুকে না। বুঝতে পারলা? তখন আমাদের উপায়টা কি বলো এবার? তুমি বলো, তুমি উপায় বলো কি করতে হবে। যেহেতু রিফ্লেক্টর এবং ডিরেক্টরের অনেকগুলো এলিমেন্ট যখন ওর আশেপাশে নেওয়া হয়, এদের মিউচুয়াল ইন্ডাকটেন্স বা মিউচুয়াল এফেক্টের জন্য মেইন অ্যান্টেনা এলিমেন্টের ইনপুট ইম্পিডেন্স কমে যায়। সেই জন্য এখন কি করা উচিত? ধরো 73 ওহমস যদি একটা ডাইপোল যদি আইসোলেটেড ভাবে তুমি লাগাও, এই ডাইপোলটা আইসোলেটেড হইতে, আইসোলেটেড একটা সিঙ্গেল ডাইপোল, তখন তার ইনপুট ইম্পিডেন্স কিন্তু কমবে না, তখন 73 থাকবে। কিন্তু যখন তুমি রিফ্লেক্টর, ডিরেক্টর সেগুলো লাগাই দিয়ে কাছাকাছি নিয়ে আসবা, একটা অ্যাসেম্বলি করে একটা অ্যারে অ্যান্টেনা বানাইবা, তখন ইনপুট ইম্পিডেন্স কমে 10-এর নিচে চলে আসে। এটা আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ। তা এখন কি সমাধান হতে পারে বলো তানিম? এই মেইন এলিমেন্টের আর বাড়াইতে হবে। এই যে এটাই বাড়ানোর উপায়, এই যে দেখো, এই ফোল্ডেড ডাইপোল করলে ওর আর বেড়ে যায় কত গুণ? 4 গুণ বেড়ে যায়। কত গুণ বাড়ে? এই যে ডাইপোলের থেকে ফোল্ডেড ডাইপোলের আর হচ্ছে 4 গুণ। তাহলে 73 4 গুণ কত? 300 ওহম। হ্যাঁ, 80 যদি হয় 73 কে তুমি 300 ওহম। 73 কে তুমি 70ই ধরো না, 300 হবে। শুনো, অত এক্সাক্ট ক্যালকুলেশন করার দরকারটা কি? তোমরা সায়েন্স গ্রামের পান দোকানদারকে বুঝাইতে পারবা না, আসলে তোমরা আসলে এটা গাদা। 290। 73 কে তুমি 70 ধরো, তাহলে এবার 4 গুণ করো, 290 মতো। হ্যাঁ 290 মতো হবে। হ্যাঁ, 4 7 28, 4 7 28 মানে 280 তো এমনিই হয়। তারপর আরো 3 আছে, তার আরো বাড়বে, তো 280 প্রায় 300 ওহমের কাছাকাছি, তাই না? হ্যাঁ,
তাহলে এই দেখো এটা রিয়েল, তোমাদের আমি রেজাল্টটা দেখাই দিচ্ছি, পরে আমি এগুলো অ্যানালাইসিস করবো। এই দেখো, এই যে দেখো, এই যে ইকুয়েশন 7 দেখো, ডেরাইভ করছি, এটা পরীক্ষা আসে। ইকুয়েশন 7 কত দেওয়া আছে, ইকুয়েশন 6 এন্ড 7 এগুলো কিভাবে ডেরাইভ করছে এটা পরে, কিন্তু তুমি আগে দেখো ইকুয়েশন 6 কি লেখা আছে, জেড ইকুয়াল টু 4 টাইমস Z11। এখন Z11 বলতে তোমার অরিজিনালটা, সেটা ডাইপোল যদি 73 ওহমস হয় তাহলে 4 টাইমস, এই নিচের ইকুয়েশনে দেখাইছি আমি এক্সাম্পল হিসাবে, এই যে ইকুয়েশন 7 এ সেটা বুঝে গেছি। আর নিয়ার অ্যাবাউট 292 এক্সাক্ট, আর এটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা 300 ধরি। আচ্ছা, এখন বলো এমন একটা কোন ট্রান্সমিশন লাইন আছে যেটার ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স 300 ওহমস? এমন কোন ট্রান্সমিশন লাইন আছে? হ্যাঁ, 73। আরে কোএক্সিয়াল কেবলের কথা বলছি এবার। এবার আমি বলছি ট্রান্সমিশন লাইন, ট্রান্সমিশন লাইন মানে হচ্ছে কোএক্সিয়াল কেবল বা কেবল। এমন কোন কেবল আছে যার ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স 300 ওহমস? কোনটা আছে নাকি? রাজশ্রী, তানিম, সজল, শাকিল, তোমাদের আমি ট্রান্সমিশন ক্লাসে যখন পড়াইছিলাম তখন আমি দেখাইছি ওই কেবলটা, ফ্ল্যাট টুইন ওয়্যার, ফ্ল্যাট ফ্ল্যাট চ্যাপটা একটা তার দেখাইছিলাম না, চ্যাপ্টারটা অ্যান্টেনা ওয়্যার বলে ওটাকে, অ্যান্টেনা ওয়্যার, চ্যাপ্টার চ্যাপ্টা চ্যাপ্টা টুইন ওয়্যার। আরে এই ছবিটা এখন তো এখানে কোথায়, তো নাই এখানে, কেমনে দেখাবো? দেখাইছিলাম না আমি তোমাদেরকে ক্লাসে, এটা তোমরা খেয়াল করো নাই নাকি? এরকম একটা চ্যাপ্টা তার আমি তোমাদের দেখাইছি, যার এই দিক থেকে একটা মেটালিক ওয়্যার, এই দিক থেকে একটা মেটালিক ওয়্যার বের হয়েছে। খেয়াল করে দিয়ে মনে মনে পড়ে তোমাদের চ্যাপ্টাই তারটা? অ্যান্টেনা ফিড ওয়্যার বলে, অ্যান্টেনা ফিড ওয়্যার বাজারে পাওয়া যায় এগুলো। ওই যে তোমার টেলিভিশনের অ্যান্টেনার সঙ্গে টেলিভিশনে কানেকশন দেওয়ার জন্য এই চ্যাপ্টা তারগুলির এই ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স হচ্ছে 300 ওহম। এটাকে এখন আমি যদি ইন্টারনেটে ঢুকি তাহলে দেখাইতে পারবো আর কি। দেখছো, বুঝতে পারতেছো, মনে পড়ে? হ্যালো, এই তারটা তোমাদের দেখাইছিলাম না, মনে পড়ে? না, মনে নাই? আচ্ছা, তাহলে এটাকে আমি যদি পরে সুযোগ পাই ইন্টারনেট থেকে যদি ডাউনলোড করে দেখাইতে পারি তাহলে দেখাবো, এছাড়া তো আর কোনো উপায় নেই। এটা কিভাবে ইয়ে করবো, ইন্টারনেট ফিড ওয়্যার। আমি অনেকগুলো ছবি বাই করছি, কিন্তু আমি এটা তোমাদের এটা দেখাবো কিভাবে? শেয়ার স্ক্রিনে দেখানো যাবে না? আচ্ছা ঠিক আছে। তা- হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বের করছি, এবার দেখাই তোমাদের। এই যে
আচ্ছা, তাহলে এটা কি করতে হবে এখন? এখানে বের করলাম, এখানে যাব, গিয়ে শেয়ারে গেলাম, গিয়ে এইখানে, হ্যাঁ হ্যাঁ, এই দেখো ফ্ল্যাট ওয়ার, দেখছো এই যে ছবি, এই যে ফ্ল্যাট ওয়ার দেখছো? আরে মিয়া, এইটার টিভি, এই যে ফ্ল্যাট ওয়ার, এইটার ইনপুট ইম্পিডেন্স 300 ওহমস, এইটার ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স 300। এই যে এইটাকে আর একটু ইয়ে করে দেখা যায়, এই যে এই তারগুলি আর কি, এই তারগুলি যেগুলো অ্যান্টেনার কেবল হিসেবে ব্যবহার করা হয়। একই তো কথা হইলো, ওই বিটিভি একই তো কথা, টেলিভিশনের, আমি তো বারবারই বলতেছি টেলিভিশনের এই সিগন্যাল রিসিভ করার জন্য এগুলো ব্যবহার করা হইতো। এটার কি আরো মানে আর একটু বড় আছে কিনা দেখি, দাঁড়াও। তোমরা তো দেখছো বোধহয় তারগুলো, দেখছো না? এই যে ফ্ল্যাট, এই দেখছো ফ্ল্যাট অ্যান্টেনা ওয়্যার, যে শুড ইউ রিপ্লেস ফ্ল্যাট অ্যান্টেনা ওয়্যার, এই যে দেখো ফ্ল্যাট, এবার দেখা যাচ্ছে তো? হ্যালো রাজশ্রী, দেখছো এগুলো অ্যান্টেনা কানেকশনের জন্য এগুলো ব্যবহার করে? জি স্যার, দেখা যাচ্ছে। আর দেখি এখানে জি রিয়েল স্যার। না, আর তো দেখতেছি না ওইটাই, মানে এইটাই হচ্ছে এই যে এই তারগুলো, এটা তো লম্বা করলে বুঝতে পারবো তো এগুলো জিনিসগুলো। এটা দুই পাশে দুটা ইয়ে আছে, এই যে দেখো কন্ডাক্টর গুলো আছে, এটা কেটে দেই, এটা তাহলে এই ছবিটা নেই, এই দেখো এই যে এটা, এটা আমি তোমাদের ক্লাসে দেখাইছিলাম, দেখছো এই যে মাথাগুলো, এই যে মাথা দুই পাশ দিয়ে কিন্তু কপার কন্ডাক্টর গুলি বেরোয় আসছে, দেখছো? আর এই মাঝখানে কিন্তু ইনসুলেটর, এইটাই। এই যে দেখো নিচে আরো আছে, দেখছো নিচে আরো ছবিতে বোঝানো আছে ফ্ল্যাট অ্যান্টেনা ওয়্যার, নিচে, এই যে এখানে, এই যে দেখছো এই যে এখানে ফ্ল্যাট চ্যাপটা, এই যে এটা, তো বুঝতে পারছো তাহলে না নিশ্চয়ই তাহলে? আচ্ছা, ফ্ল্যাট অ্যান্টেনার তাহলে এর এর ইয়ে হচ্ছে, এর কি বলে, উম এর ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স হচ্ছে 300 ওহমস। তো 300 ওহমস হওয়াতে, তো ওর সঙ্গে তুমি যদি এই 300 ওহমস এর সঙ্গে যদি ইয়ে করতে পারো, তাহলে তোমার এটা ভালো হবে। কিন্তু 300 ওহমস তোমার এটার শুধু ফোল্ডেড ডাইপোলের, কার হাফ ওয়ে ফোল্ডেড ডাইপোলের ইম্পিডেন্স, কার কার ইনপুট ইম্পিডেন্স 300 ওহমস, হাফ ওয়ে ফোল্ডেড ডাইপোল, তাই না? ফোল্ডেড কথা যদি বাদ দাও, হাফ ওয়েভ ডাইপোল, তাহলে ইম্পিডেন্স হচ্ছে 73। হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। আর যদি ফোল্ডেড কথা লাগায় দাও, তাহলে কিন্তু ইম্পিডেন্স হয়ে যাবে কত? 4 গুণ। 300 ওহমস। হলো? এইবার তুমি অ্যান্টেনায় আসো, এইবার তুমি ইঞ্জিনিয়ার, এইবার তুমি যদি এখানে এখানে যদি ফোল্ডেড ডাইপোল ইউজ করছো, ফোল্ডেড ডাইপোল, তার ইনপুট ইম্পিডেন্স হচ্ছে 300 ওহমস। এখন একটা রিফ্লেক্টর ডিরেক্টর যদি লাগাও, তাহলে ইনপুট ইম্পিডেন্স কি 300 থাকবে? এই কথা বলো না কেন তানিম? আরে বুঝে নাই চালাকিটা। আমি এখন এই মেইন অ্যান্টেনা এলিমেন্টের ইম্পিডেন্স বাড়াইয়া 300 করলাম, কিন্তু 300 হলো যখন এটা আইসোলেটেড অবস্থায় থাকবে, একজন নিজে নিজে একা থাকবে এয়ার এর মধ্যে, রিফ্লেক্টর ডিরেক্টর সেখানে আশেপাশে থাকবে না। 73 হবে না 50 হবে আমি জানি না, তবে কমে যাবে, এই হলো কথা। হ্যাঁ, মানে ম্যাচিং করুক আর না করুক সেটা জানি না, তখন রিফ্লেক্টর মাপতে হবে, তোমার ডিপেন্ড করবে, তুমি এটা কোনো ফিক্স থাকবে না তা নেই। তুমি যদি 3টা ডিরেক্টর ইউজ করো তাহলে এক কমে একটা ধাপে আসবে, যদি 5টা ইউজ করো তাহলে আরো কমবে, 7টা ইউজ করো আরো কমবে। অতএব এটা ডিপেন্ড করবে তুমি ডিরেক্টর কয়টা ইউজ করছো, ব্যাপারটা বুঝতে পারছো? কিন্তু আমাদের উদ্দেশ্য হলো যে কমলেও 300 থেকে কমে আমরা 200, 100, 75 পর্যন্ত যদি আসে, তাও তো আমরা ম্যাচিং করাইতে পারবো কোয়েক্সিয়াল কেবল দিয়ে, তাই না? কোয়েক্সিয়াল কেবল দিয়ে ম্যাচিং করাইতে পারবো। এখন এই যে কোয়েক্সিয়াল কেবল দিয়ে ম্যাচিং করাইলাম, এই যে আমি বললাম এটা কমে যাচ্ছে, তাহলে তুমি এখন অ্যান্টেনার সঙ্গে কিভাবে কানেক্ট করো তানিম? কারণ আমাদের ফ্ল্যাট অ্যান্টেনা ওয়্যারের ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স হচ্ছে কত বলছিলাম? 300 ওহমস, তাই না? বলি নাই 300 ওহমস?
তাহলে তুমি এবার কানেকশন কেমনি করবে? এই তার দিয়ে যদি কানেকশন করতে হয়, এই তারের ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স হচ্ছে 300 ওহমস, তাহলে তুমি এখন কেমনে কানেকশন করবে বলো? তাহলে কি ম্যাচিং হবে? কমে যাচ্ছে তো। তাহলে কেমনি ইয়ে করবা? হ্যাঁ, এই জন্য এই সমস্ত কানেকশন গুলি করার জন্য আমি খুঁজতেছি, দেখি পাই কিনা এখানে। তুমি দেখবা এই তারগুলির মাথায় একটা ছোট্ট একটা ট্রান্সফরমার থাকে, ওটাকে ইম্পিডেন্স ম্যাচিং ট্রান্সফরমার বলে। না না না, এটা 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 হলো কমার্শিয়ালি এটা পাওয়া যায়, এটা তার দিয়ে বানায়। এই যে পাচ্ছি, দেখি আমি তো পেলাম। আচ্ছা, তাহলে আমাকে শেয়ার স্ক্রিনে আসছে তো না, তোমরা দেখতে পাচ্ছ না? এটা তো অনেকগুলো আছে কিন্তু অত সুন্দর না। এইরকম ভাবে এই যে এখানেটা পাইছি, হ্যাঁ এখানেটা পাইছি। এই যে দেখো, অ্যান্টেনা ওয়্যার থেকে এই ফ্ল্যাট টুইন ওয়্যার দিয়ে আনছে এনে, এই যে ট্রান্সফরমারটা আছে না, এই যে অ্যাডাপ্টার বলে, অ্যাডাপ্টার এখানে বলা আছে, এই যে অ্যাডাপ্টার, এই অ্যাডাপ্টারটাই হচ্ছে আসলে ট্রান্সফরমার। তো এটাকে যদি আমি আর একটু ক্লিয়ারলি দেখাইতে পারতাম, আচ্ছা স্ক্রিনটা ছেড়ে দেখি, বের করি তার একটা, আর একটা বেলান বলে এগুলাকে, হ্যাঁ অ্যান্টেনা ফিড ওয়্যার, দেখি পাই কিনা বেলান, হ্যাঁ এই যে পাইছি, এই যে দেখবা, এই যে তুমি এবার দেখা যাচ্ছে, এই যে তোমার জ্যাক দেখাইতেছে, ওটা একটা রহস্যজনক জ্যাক, কিন্তু ওটা নর্মাল জ্যাক না, এটা রহস্যজনক যে জ্যাক। তুমি পড়ে দেখবা, ওটা যদি পড়তে পারো, যদি ওর গায়ে কিন্তু লেখা থাকে। গেল কই ছবিটা? এই যে জ্যাকটা, এই যে দেখো, এই দেখো পড়া যাচ্ছে, দেখো এ কি লেখা আছে, পড়ো তো এই লাইনটা, এ 300 to 75 ওহম বেলান। হ্যাঁ, বেলান মানে ব্যালেন্স ট্রান্সফরমার অ্যাকচুয়ালি। এইরকম যে জ্যাক, ওর গায়ে কিন্তু লেখা আছে উল্টা দিকে, এখন তোমার কাছে উল্টা দিকটা দেখানো যাচ্ছে না, সেই জন্য ওটা দেখা যাচ্ছে না। বেলানের, এটা তো বেলানের ছবি বাইর করতে হবে, এটা পাইলাম না। আচ্ছা, কিন্তু এইরকমই দেখবে তারের মাথা এরকম ট্রান্সফরমার লেখা থাকে। তাহলে বলো, তাহলে এই যে অ্যান্টেনার মধ্যে যে আমরা লাগাইলাম, এখন এখানে 73 ওহমস এর এই বেলান দিয়ে লাগাইতে হচ্ছে, এর অর্থটা কি বলতো? কেন লাগাচ্ছি? চেঞ্জ করব। তাহলে তারের তারের ইম্পিডেন্স কত? 300। টেলিভিশনে যে ঢুকছে, যেখানে যে টেলিভিশনের যে পোর্টে ঢুকবে, ওই পোর্টের ইম্পিডেন্স হলো 75 ওহমস। তাহলে এই মাথাটা টেলিভিশন ঢুকে না, চিকন মাথাটা, তো চিকন মাথাটা যে টেলিভিশন ঢুকবে, যে মাথায় ঢুকছে ওটার ইম্পিডেন্স হচ্ছে 75, তো ঠিকই তো আছে। এটা তো অ্যান্টেনা থেকে আসছে এই মাথাটা, এই অ্যান্টেনা থেকে এসে এই ট্রান্সফরমার দিয়ে তুমি টেলিভিশনের পিছনে লাগাও, তাহলে তুমি সিগন্যাল দেখবা না। এই কনভার্সন যদি না হয়, তাহলে তুমি ইম্পিডেন্স ম্যাচিংও হবে না, তোমার টেলিভিশন কোনো সিগন্যাল পাবে না, সিগন্যাল এই পর্যন্ত এসে দাঁড়ায় যাবে, এই যে এই পর্যন্ত এসে দাঁড়ায় থাকবে। ওই ভিতরে একটা ট্রান্সফরমার বানানো আছে, হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার, ফেরাইট কোড দিয়ে বানায়, এইটা দিয়ে ইম্পিডেন্স ম্যাচিং করে 75 করে টিভির ইনপুট ইম্পিডেন্সের সঙ্গে ম্যাচ করাইয়া তারপরে দেওয়া হয়, তখন তুমি দেখতে পাও সিগন্যাল, টেলিভিশন সিগন্যাল দেখা যায়, ম্যাচিং হয়। এটাকে এই তুমি জ্যাকেটের দাম 50 টাকা, তুমি এটা ভাঙো আজকে, তোমার একটা আমি, তুমি 50 টাকা খরচ করো, আর ভাঙতেও হয় না। আমি বলি এটা স্ক্রুড্রাইভার দিয়ে, এই যে এখানে দুই পাশ, হ্যাঁ হ্যাঁ, এই স্ক্রুড্রাইভার দিয়ে দুই পাশে আমরা এটা মোচড় দিলে এটা খুলে যায়, উপরের কাভারটা খুলে যায়। খুলে গেলে দেখবা ভিতরে একটা ট্রান্সফরমার বানানো আছে, দেখবা দুই প্যাচ মাত্র, তারের দুই প্যাচ, একদিকে হলে এক প্যাচ আর একটা হলে দুই প্যাচ, এই দুই প্যাচে ইম্পিডেন্স ইন্ডাকটেন্স অনেক হয়ে যায়, কারণ ফ্রিকোয়েন্সি তো অনেক বেশি। তো ওই প্যাচ দিয়ে ইম্পিডেন্স ট্রান্সফরমার বানানো আছে, বুঝতে পারছো কিভাবে ইম্পিডেন্স ম্যাচিং করানো হয়? এইবার এই 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 সমস্ত কাণ্ড করানো হয়, তা নাহলে তুমি এগুলো দেখবা না। এই হলো, এটা হলো বেলান। এই যে আরো কতগুলো অনেক পদের আছে বানানো, অনেক ভাবে বানানো আছে,
এগুলো কিন্তু ফ্ল্যাট টুইন ওয়্যারের সঙ্গে এগুলো লাগানো হয়, তা নাহলে তুমি সিগন্যাল দেখবা না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা ওখানে চলে যাই। আমাদের লেকচারটা হলো এইটা। তা এই একটা কিছু বলতে গিয়ে এগুলো লাগে, তুমি যখন পড়বা তুমি বুঝবা না, তখন এখন তোমাকে দেখাইলাম, এখন তুমি বুঝবা। এই ফিড লাইনে তুমি কোয়েক্সিয়াল কেবলও কানেক্ট করতে পারো, অথবা এই ফ্ল্যাট টুইন ওয়্যারও কানেক্ট করতে পারো। বুঝে গেল? যদি এখানে তোমার ইম্পিডেন্স খুব কমে যায়, তখন এখানেও কিন্তু ব্যালান ইউজ করতে হবে। বুঝতে পারছো? কারণ এখানে যদি ওই ফ্ল্যাট তারটা ইউজ করো, ফ্ল্যাট তারের ইম্পিডেন্স হচ্ছে 300 ওহমস, আর এই ডিরেক্টর যদি তুমি 10টা 11টা লাগাও, তখন ইম্পিডেন্স অনেক কমে যাবে, 75 এর কাছাকাছি হবে। তখন তুমি এখানে যদি ইয়ে লাগাও, মানে উইদাউট এনি ডাইরেক্টলি যদি কোয়েক্সিয়াল কেবল লাগাও তাহলে চলবে, তখন তোমার ট্রান্সফরমার লাগবে না। কিন্তু যদি ট্রান্সফরমার দিয়ে তোমাকে কানেক্ট করতে হয়, তখন কিন্তু ফ্ল্যাট টুইন ওয়্যার লাগবে। ফ্ল্যাট টুইন ওয়্যার দিয়ে সিগন্যাল আনতে চাইলে এখানে ট্রান্সফরমার লাগে, ম্যাচিং ট্রান্সফরমার। স্যার তার মানে স্যার এখানে স্যার দুইটা পদ্ধতিতেই স্যার করা যাবে, একটা হচ্ছে ডিরেক্টরস দিয়েও করা যাবে, আবার ফ্ল্যাট টু ইন ওয়ান দিয়েও করা যাবে। আরে মানেটা কি? ডিরেক্টরস দিয়ে করা যাবে আর ফ্ল্যাট টুইন ওয়্যার দিয়ে করা যাবে, এর অর্থটা বুঝলাম না। মানে স্যার ডিরেক্টরস দিয়ে তো স্যার আমরা ইম্পিডেন্স কমাইতেছি না, হ্যাঁ এরপরে কমাচ্ছি। স্যার আমরা স্যার যখন মানে ম্যাচিং করতেছি, ম্যাচিং এর জন্য স্যার আবার আমরা টু ইন ওয়ান মানে টুইন লেটটা ইউজ করতেছি না। ওরে তুমি কনফিউজ করে ফেলছো, আমার আবার ওই ছবিতে যেতে হচ্ছে। তুমি কনফিউজ করে ফেলছো, তুমি এখনো বুঝো না জিনিসটা। এই জন্য মুশকিল এদেরকে, এই এলো চালাকি, এগুলো হোয়াইট বোর্ডে গেলাম, আবার হোয়াইট বোর্ডে গেলাম। তুমি আসলে জিনিসটা বুঝো নাই। এই যে ফ্ল্যাট ওয়্যার, এটা এখন মুছবো কিভাবে? মুছে কিভাবে এটারে? মোছার কোনো কায়দা আছে? ইরেজ, আচ্ছা ইরেজ, হ্যাঁ ইরেজ আছে না, আচ্ছা হ্যাঁ ইরেজ করে দিচ্ছি, ইরেজ করে দিচ্ছি। আচ্ছা এবার আবার আঁকবো, কোথায় লিখতে হবে? সিলেক্ট, এখানে মনে না, নাকি এখানে? না না, তাহলে ড্র এখানে নাকি? আচ্ছা তাহলে এখন ধরো, এই দেখো তুমি রাজশ্রী না, এই যে রিফ্লেক্টর, তারপরে মনে করো এটা হচ্ছে আমাদের, আরে এটা তো আঁকা হচ্ছে, এটা তো হচ্ছে না। আমি ওই 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 ইয়েটা গেল কই, আমি তো বুঝতেছি না ওটা কোথা থেকে পাবো। ড্রতে তো গেলাম, কিন্তু ড্রতে কোনটা এটা? না পাইলাম না। আমি তাহলে কি ছেড়েই দিই, আমি বুঝতেছি না এটা কাদাটা কি হবে। আচ্ছা আবার আবার আসি, দেখি তাহলে, দেখি এটা কি বোধহয় ওইখানেই হয়ে থাকবে নাকি? হোয়াইটবোর্ডে এটা ড্র হয়েই আছে, দেখি কি ব্যাপার, এটা যায় না কেন? ইরেজ। আচ্ছা তাহলে এখন আবার লিখতে গেলে কি করতে হবে? ফরম্যাট, এটা নাকি? না এটা না, টেক্সট সিলেক্ট। আচ্ছা তাহলে কি করতে হবে এখন ধরো, আরে এটা তো আমি বুঝে গেছি কেমনে যে কি করতে হবে, বুঝি না তো। ইরেজ তো হলো, আবার কিভাবে আনবো ওই লেখাটা? আগের পেন সিস্টেম কিভাবে আনে? সিলেক্ট নাকি? না এটা তো বুঝতেছি না, এটা কিভাবে কি করলো বুঝলাম না। আগের ইয়েটা গেল কই তাহলে? এটারে তো এখন আমি ফরম্যাট এন্ড ইরেজ করলাম, সব ইরেজ করলাম, ক্লিয়ার। কই দেখি না তো কিভাবে। ও হ্যাঁ হ্যাঁ, এবার আসছে। কেমনে আসলো ওটা? প্রত্যেক আনছো? ড্রতে গেলে কি কোনটা দিতে হবে এখানে, কোনটা? ও পাইছি পাইছি, ও হ্যাঁ পাইছি পাইছি, রাইট, হ্যাঁ পাইছি। আচ্ছা তাহলে তো এটা এখন আবার মুছতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার বুঝে গেছি, হ্যাঁ হ্যাঁ গেল। তাহলে ড্রতে গেলাম, ড্র গেলে কই, ড্র গেল কই, ড্র, হ্যাঁ ড্র, হ্যাঁ হ্যাঁ এইবার তো কি জানি ওর নাম, রাজশ্রী না? রাজশ্রী না? জি স্যার।
এই যে তুমি প্রশ্ন করছো, তুমি বুঝতেছো না আসলে। এই যে অ্যান্টেনা বানাইতেছি, এটা হলো আমার অ্যান্টেনা, এটা হলো আমার মেইন এলিমেন্ট, এটা মেইন এলিমেন্ট, আর এগুলো হচ্ছে আমার ডিরেক্টর। এই যে একটা, দুটা, তিনটা আঁকলাম। এখন আমার টেলিভিশন হলো এইখানে, টেলিভিশনের এই যে এই ইনপুট টার্মিনাল, এখানে এখানে সিগন্যাল ঢুকবে অ্যান্টেনা দিয়ে। এখন আমার এখান থেকে তো এখানে আমার ইনপুট, অ্যান্টেনার ইনপুট নিব। Yes. হ্যাঁ, আর এই ফ্ল্যাট ওয়্যার, মনে করো এই ফ্ল্যাট ওয়্যারটা এখানে থাকলো। এখন এই অ্যান্টেনাটা হচ্ছে এই পুরোটা মিলে হচ্ছে অ্যান্টেনা। হলো? জি স্যার। এইটার ইম্পিডেন্স, এইটা শুধু এইটা অ্যালোন হচ্ছে 300। 300 হ্যাঁ, 300 ওহম। শুধু এইটা অ্যালোন, আইসোলেটেড অবস্থায়। হ্যাঁ, 300 ওহম। এখন কি বলতেছিল বলো তো, এবার বলো তো কি বললো তুমি? ডিরেক্টরস দিয়ে কমাইতে পারি, এটা আমি স্যার, তখন। হ্যাঁ স্যার আমি বলছি স্যার ডিরেক্টর যত বেশি ইউজ করব হ্যাঁ, ইম্পিডেন্সটা তত কমবে না? কমলো। হ্যাঁ, তারপর কি হবে? হ্যাঁ, এখন আমরা স্যার যখন ম্যাচিং করব তখন তো হ্যাঁ, স্যার ইন ওয়ান লেটটা ইউজ করব, লেটটা ইউজ করে তারপরে হচ্ছে স্যার যে ট্রান্সফরমারের সাথে দেন ওটা ম্যাচিংটা করতে পারবো, এটাই বলছি স্যার আমি। না তুই বলে ডিরেক্টরস দিয়েও করতে পারি, আবার টুইন ফ্ল্যাট ওয়্যার দিয়েও করতে পারি না। ডিরেক্টরস তুমি এটা ডিসাইড করলো যে অ্যান্টেনার গেইন তুমি কত চাচ্ছ, বানাইলাম। বানানোর জি স্যার। পরে এইখানে এইখানে যদি তুই ইম্পিডেন্সটা, এইখানে যদি তুই ইম্পিডেন্স তোমার, এবার যদি এই এই সবগুলি ডিরেক্টর গুলির জন্য এফেক্টে যদি কমে 75 ওহমস হয়, জি স্যার। মনে করো 75 ওহমস হলেই হয়ে গেল এটা এইখানকার ইম্পিডেন্স। মানে এই 300 ওহমস এই রিফ্লেক্টর এবং ডিরেক্টর গুলোর এফেক্টে কমে 300 থেকে কমে 75 হলো। এখন তুমি এই 75 ওহম হলে এখানে যদি তুমি এই ফ্ল্যাট ওয়্যার এটা এটা যদি ইউজ করো তাহলেও চলবে, উইথ এ ট্রান্সফরমার। এখানে একটা ট্রান্সফরমার লাগবে, এই যে এখানে একটা ট্রান্সফরমার লাগবে, 300 to 75 একটা ট্রান্সফরমার লাগবে। বুঝা গেল? জি স্যার। আর যদি এইটা ইউজ না করো, যদি গোল গোল কোয়েক্সিয়াল কেবল ইউজ করো, তাহলে কোয়েক্সিয়াল কেবল একটা ডাইরেক্টলি ইউজ করতে পারবা, এই ট্রান্সফরমার লাগবে না। এই বুঝতেছো কিনা দেখো। জি স্যার কোয়েক্সিয়াল বুঝতে পারছি কেবল, স্যার। কোয়েক্সিয়াল কেবল ডাইরেক্টলি ইউজ করতে পারবা, কারণ কোয়েক্সিয়াল কেবলের ইম্পিডেন্স কত? 75 ওহমস। একবারে 75ই পাবো। একবারে বুঝছি তুমি স্যার। 75, এই যে কোয়েক্সিয়াল কেবল দিয়ে দিলাম, এই যে কোয়েক্সিয়াল কেবল, এটা হলো কোয়েক্সিয়াল কেবল, কোএক্সিয়াল, আমি লিখতে পারতেছি না। হ্যাঁ, কোএক্সিয়াল, ঠিক আছে। কোএক্সিয়াল ডাইরেক্টলি কানেক্ট করতে পারবা, তোমার ট্রান্সফরমার লাগবে না, কারণ কোএক্সিয়াল কেবলের ইম্পিডেন্স কত? 75 না? জি স্যার। হ্যাঁ, তাহলে 75 হলে ডাইরেক্টলি তুমি ওই অ্যান্টেনায় লাগাইলা, আবার এদিকে টিভিতে লাগাইলা, কোনো ট্রান্সফরমার লাগবে না। ওই জ্যাক দেখবা, একটা জ্যাক এখানে থাকে, এখানে একটা জ্যাক থাকে। জি স্যার, একটা জ্যাক। জ্যাক থাকে, একটা থাকে, কিন্তু সেটা ট্রান্সফরমার না। জ্যাক দুই ধরনের বাজারে পাওয়া যায়, একটা হলো ট্রান্সফরমার জ্যাক, আর একটা হলো নর্মাল জ্যাক, শুধু কানেকশনের জন্য। হ্যাঁ, ওটাই তো এখন তোমাকে বললাম, ব্যালান যেটা, ওটার গায়ে লেখা থাকবে ইম্পিডেন্স ম্যাচিং ট্রান্সফরমার 75 to 300, এটা লেখা থাকবে 75 to 300। তোমাকে বাজার গিয়ে বলতে হবে ব্যালান জ্যাক দেন, অথবা সিম্পল জ্যাক দেন, কানেকশন জ্যাক, কানেক্টর জ্যাক বলবা। আর একটা হলো ব্যালান জ্যাক, দুই রকম আছে। সরি, এই জিনিসটা আমি আগে বলি নাই, এই জন্য তোমাদের কনফিউশন হয়ে গেছে। কেন দিলাম এখন বললাম। এখানে জ্যাক দুই ধরনের হতে পারে। টেলিভিশনে যখন তুমি লাগাইবা, একটা হলো কানেকশন জ্যাক, এই কানেকশন জ্যাক গুলো তোমার ওই ইয়াগি অ্যান্টেনা থেকে আসতে হবে না, এই জ্যাক গুলো ডিশ অ্যান্টেনালারাও ইউজ করে। কোয়েক্সিয়াল কেবলের সাথেও এই জ্যাক গুলো ব্যবহার করা যায়। কোয়েক্সিয়াল কেবলের জন্য এক ধরনের, ফ্ল্যাট ওয়্যারের জন্য এক ধরনের। যাই হোক, ওগুলো হলো সিম্পল কানেক্টিং জ্যাক, ওটা কিন্তু ট্রান্সফরমার না। আবার কতগুলো আছে ফ্ল্যাট টুইন ওয়্যারের সঙ্গে ব্যবহার করা যায়, সেটা ব্যালান গায়ে লেখাই থাকে, ওটা ট্রান্সফরমার। ট্রান্সফরমার জ্যাক বাজারে গিয়ে দেখো, জিজ্ঞেস করো, ওরা দিবে, দুই ধরনের আছে।
সিম্পল জ্যাকের দাম 20 টাকা বা 10 টাকা, আর ওই ব্যালান গুলোর সহ যদি কিনো তাহলে হয়তো 50 টাকা 100 টাকা নেবে। বুঝা গেল জি স্যার। রাজশ্রী? বুঝতে পারছো জি জিনিসটা? স্যার, বুঝতে পারছি স্যার। জি আচ্ছা স্যার। তাহলে ছেড়ে দিলাম। এবার এবার চলে যাচ্ছি তানিম। হ্যাঁ এবার আমরা রিয়েল ইয়েতে চলে যাচ্ছি। হ্যাঁ এবার বলো তোমাদের এইখানে কোনো প্রবলেম আছে কিনা। এটা তো এখন বললাম ইম্পিডেন্স কমে যায় এই সেই, তাহলে এখন ডিজাইন না, আমাদের সময় কত আর, সময় তো নাই আর বোধহয়, না কতক্ষণ আছে? হ্যাঁ 11:30 পর্যন্ত না? হ্যাঁ তাহলে এই তো আমি এগুলো মোটামুটি বলে আসলাম। এই হলো এখন এই যে এগুলো কিভাবে ডিজাইন করব, কিভাবে এই ডিজাইনের কায়দাগুলো এখানে দেওয়া আছে। মানে ফোল্ডেড ডাইপোল যেটা আছে না, আর আর রেডিয়েশন রেজিস্ট্যান্স অফ ফোল্ডেড ডাইপোল, এটা কিভাবে ক্যালকুলেট করে সেটা এখানে দেখাই গেছি এই ছবিতে। এই ফিগার 3, এই যে ফিগার 3-তে, এই ফিগার 3 অনুযায়ী এটা দেখাই গেছি কিভাবে ক্যালকুলেট করে। এই প্রমাণটা, এই যে এই প্রমাণটা তোমাকে পরীক্ষায় আসে, লেজ 3 নম্বর বা 5 নম্বর, এই যে 300 ওহমস, এটার ইম্পিডেন্স 300 ওহমস, এই যে Z = 4Z11, এই প্রমাণটার জন্য এই দেখো কয় লাইন, 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন। এটা আসলে তোমাদের এটা কার্শফস ভোল্টেজ ল, সরি, কার্শফস ভোল্টেজ ল, আর কিছু না। পারবা, তোমরা পারবা, না পারলে আরেকদিন ক্লাসে দেখাবো না, আজকে যেহেতু ক্লাস সময় কমে গেছে এই জন্য বলতে পারলাম না। তো গেল, এটা গেল 300 ওহমস। তারপরে ধরো এডিশনাল সেন্ট্রাল আর্ম যদি লাগাও, যদি ফোল্ডেড ডাইপোল আছে ঠিকই, উপরে নিচে দুইটা বাহু, আর 3 নম্বর বাহু যদি মাঝখানে ইউজ করো, তখন তার কিন্তু ইম্পিডেন্স বেড়ে যাবে, আরো আরো 9 গুণ বেড়ে যাবে। কয় গুণ বাড়বে? 9 গুণ। তার মানে এই যে 9 গুণ, তার এই এই 3টা বাহু যেটাতে থাকে ফোল্ডেড ডাইপোলের, তার এক পাশেও ইনপুট দেওয়া যায়, মাঝখানেরটাতেও ইনপুট দেওয়া যায়। এবং এই যে নিচে বিতে যে ছবিটা দেখানো আছে, বুঝা গেল তানিম? বিতে যে ছবিটা দেওয়া আছে এইটা হচ্ছে আমাদের বুয়েটের ডিজাইন। এবং বাজারে দেখবা যে বর্তমানে যে বিটিভি ক্যাচ করার জন্য গ্রামে গঞ্জে যে অ্যান্টেনাটা ইউজ করা হয়, এইটা তাদের ডিজাইন। তাদের একটা ডিজাইন বাজারে আছে, সেটা হলো মাঝখানের এই আর্মে এই ইনপুট দেওয়া আছে, বাজারে আছে। তো এই হলো এটার ইম্পিডেন্স। দেখো এই যে আর আর 9 টাইমস হয়ে যায়। 9 টাইমস হলে ইম্পিডেন্স কত হলো? 657। কিন্তু 657 তো হলো আইসোলেটেড অবস্থায়। যখন তুমি এটাকে রিফ্লেক্টর এবং ডিরেক্টরস লাগাইবা, তখন কিন্তু ইম্পিডেন্স কমে যায়। 70। কথা বলতেছি, বুঝতে পারতেছো কি জন্য এগুলো করা হয়? এই যে ভ্যারাইটিস গুলো বাজারে দেখবা, এই বুয়েটের অ্যান্টেনাটা, এই যে 650 অ্যান্টেনাটার বোধহয় 4-5টা ডিরেক্টর আছে, একটা রিফ্লেক্টর আছে। তো এই জন্য তারা হিসাব করে দেখলো যে এটা কমে, জেনারেল পাবলিক তো অত বুঝবে না, তারা তো শুধু ওইভাবে ইউজ করে, একটা তার দিয়ে লাগাই দেয়। তো দেখবা ওই এটাকে ওই যখন ডিরেক্টর ফিরেক্টর লাগানো হয় তার ইম্পিডেন্স কমে। তো এই জন্য 650 বানানো হয়েছে মেইন অ্যান্টেনার ইম্পিডেন্স। তারপরে রিফ্লেক্টর ডিরেক্টর দিয়ে এটা কমানো হয়। বুঝা গেল? এই যে কিভাবে এটার অ্যানালাইসিস, থিওরিটিক্যাল অ্যানালাইসিস কিভাবে 9 টাইমস হলো, তার এই সমস্ত ক্যালকুলেশন, এই যে ক্যালকুলেশন এগুলো দেওয়া আছে, এবং কি করে ডিজাইন করবা সেগুলো এখানে দেওয়া আছে, কিভাবে কিভাবে এক্সাম্পলও দেওয়া আছে। তাহলে গেল এগুলা। আচ্ছা এগুলো সব বলে দিলাম। রিফ্লেক্টর গেল। আচ্ছা, মানে সোজা কথা হলো এখানে প্রায় 3 পাতা কি 4 পাতা অ্যানালাইসিস শুধু আছে কিভাবে ইম্পিডেন্স কমে। এই দেখছো 37 হয়ে গেল, 82 ওহমস হয়ে গেল। এই দেখো এই 20 ইকুয়েশনটা দেখো, 20C কত? 650 না ইম্পিডেন্স? মেইন এলিমেন্টের ইম্পিডেন্স কত? 657। অথচ এটা অলসো দ্য ইনপুট ইম্পিডেন্স অফ ইয়াগি দ্য অ্যান্টেনা উইথ 3 ডিরেক্টরস। কটা লাগাইবা? 3টে এলিমেন্ট। দেখো ইম্পিডেন্স কত কমতেছে, 8 গুণ কমে যাচ্ছে। 8 দিয়ে ভাগ করে 82 ওহমস, 600 থেকে 82 ওহমসে চলে আসে। তো এইভাবে এই ইম্পিডেন্স কিভাবে কমে সেটা দিলাম। তারপর প্র্যাকটিক্যাল ইয়াগি উদা অ্যান্টেনা, এটা একটু এদিক সেদিক সেটা বলে যাচ্ছি। সেটা বলি কি ঘটনাটা ঘটে। আমরা সাধারণত বলছি
যে মেইন অ্যান্টেনা এলিমেন্টের দৈর্ঘ্য কত, লেন্থ কতটুকু হবে, λ/2, কিন্তু এটা কিন্তু আসলে কারেক্ট না, এটা অ্যাপ্রক্সিমেটলি λ/2। তাহলে কারেক্টটা কি, দেখা গেছে যদি একটু টিউনিং করো তাহলে এই এই গেইন কিন্তু আরো বাড়ে। ফর এক্সাম্পল এই যে প্র্যাকটিক্যালটার জন্য দেখা গেছে লেন্থ অফ রিফ্লেক্টর 0.8 ল্যামডা, আর লেন্থ অফ ফার্স্ট ডিরেক্টরস এত, লেন্থ অফ এত, লেন্থ অফ ফোল্ডেড ডাইপোল, এই যে আমরা বলছিলাম না 0.5 ল্যামডা বলছিলাম না, হাফ ওয়েভ ল্যামডা মানে হলো 0.5 নাকি, 0.5 না, অ্যাকচুয়ালি হলো কত, এই যে এখানে লিখে দিছি 0.46 হলো বেস্ট ইয়ে পাওয়া যায়, রেজাল্ট পাওয়া যায়, একটু কম। তো এইটাকে 0.46, তো কথা বোঝা যাচ্ছে, যেহেতু 4 এর পরে কত আসছে 6 না, তো এই জন্য এটাকে অ্যাপ্রক্সিমেটলি 0.5 বলি, ভুল তো বলি নাই। বুঝতে পারছো ঘটনাটা কেন ঘটলো, 0.5 কেন বলে সবাই, যেহেতু এটা 0.46, ওই 6 থাকাতে এটাকে অ্যাপ্রক্সিমেটলি 0.5 ল্যামডা বলে এই জেনারেলে। কিন্তু এই যে আমি কিন্তু আসলে এটা মেজারমেন্ট করে যে লেন্থটাতে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় সেগুলো কিন্তু দিয়ে দিছি এখানে। এটাকে বলা হয় প্র্যাকটিক্যাল ডিজাইন অফ প্র্যাকটিক্যাল ইয়াগিউদা অ্যান্টেনা, যেটা একটু প্লাস মাইনাস কম বেশি হবে, এবং সেগুলো এই যে দিয়ে দিছি, এবং সেগুলো কত ডিস্টেন্সে কিভাবে হবে, কত মোটা হবে সব দিয়ে দিছি। এবং এগুলো করে তুমি একটা এই যে গেইন দেখো কত গুণ বেশি, দেখছো গেইন, একটা যদি সিঙ্গেল ডাইপোল অ্যান্টেনা ইউজ করো যার গেইন 2.2 ডিবিআই, এই যে এখানে লিখে দিছি 2.2 ডিবিআই, কিন্তু তুমি একটা ইয়াগিউদার অ্যান্টেনা যদি গেইন পেতে চাও তাহলে এটা বেড়ে যাবে 5 থেকে 7 ডিবিআই, 5 থেকে 7 ডিবিআই বেড়ে যায় ফর এ লার্জ ইয়াগিউদা অ্যান্টেনা উইথ 15 এলিমেন্টস। হ্যাঁ, 15টা এলিমেন্ট যদি ইউজ করো গেইন কিন্তু 14 ডিবি পেয়ে যাবা। 15টা এলিমেন্ট দিয়ে সাধারণত গ্রামে গঞ্জে ইউজ করে, একেবারে যেখানে দুর্বল সিগন্যাল 15 ডিবিআই অনেক গেইন, লগারিদমিক হিসাব কিন্তু, অতএব 14 ডিবি কিন্তু কম না, অনেক। আচ্ছা তাহলে এটা গেল, এবং এটার ওই যে মানে বিম রেডিয়েশন বিম প্যাটার্ন, এই যে বিম প্যাটার্ন দেখালাম যে 25 ডিগ্রি হলো এক অংশে, আর এইদিকে 25 ডিগ্রি, তাহলে সব মিলে এলো টোটাল হলো 50 ডিগ্রি এটার বিম উইড। একটা প্র্যাকটিক্যাল ইয়াগিউদা অ্যান্টেনা দেখালাম এখানে, এই যে এগুলো ছাদের উপরে এইভাবে দেওয়া থাকে, মাঝখান থেকে যে কোয়েক্সিয়াল কেবল দিয়ে অথবা ফ্ল্যাট টুইন ওয়্যার দিয়ে এই টেলিভিশনে কানেকশন করা হয়। তোমাদের আজকে তো খুব তাড়াতাড়ি টাইনে গেলাম অবশ্য, যদিও যদি মনে করো আবার রিপিট করতে পারি ডিজাইন গুলো, এই ডিজাইন গুলো তোমরা এই যে সরি এই যে ডিজাইন গুলো, হ্যাঁ এগুলো যে এক একটার জন্য, যেমন এইটার জন্য এটা হচ্ছে তিনটা আর্ম, 1 2 3, সেন্ট্রাল আর্ম একটা আছে, ফোল্ডেড ডাইপোলে 2টা আর্ম থাকে, আর সেন্ট্রাল আর্ম সহ এটার গেইন হচ্ছে 9 টাইমস, এটার গেইন হচ্ছে 9 টাইমস, এই যে এটা 9 টাইমস অফ 73, এটা একটা প্রমাণ, এটা একটা প্রমাণ, এই যে এখানে দিচ্ছি আমি প্রমাণ, এই যে 9 টাইমস অফ Z11, এটা তোমার 2 নম্বর 3 নম্বর 5 নম্বর আসতে পারে, কিন্তু দেখো প্রমাণটা বেশি না, কত 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন, এত সোজা, তুমি মনে করবে না এটা পারবা না, এটা আমি বিশ্বাস করি না। আর এটা ফোল্ডেড ডাইপোলের জন্য এটা হলো 3 লাইন, এটাও 3 লাইন, এটা হলো 4 টাইমস অফ 73। আচ্ছা এখন এই প্রমাণগুলো যদি মনে করো আবার রিপিট করতে করবা, কিন্তু ওভারঅল আমি তোমাদেরকে আজকে মানে বেশি ম্যাথমেটিক্সে না ঢুকে জেনারেল ভাবে একটা ইয়াগিউদা অ্যান্টেনার একটা জেনারেল ভাবে ডেসক্রিপটিভ টাইপের আলোচনা দিয়ে বুঝাই গেলাম। তোমরা বুঝছো কিনা, কোনো প্রশ্ন থাকলে বলো। রাজশ্রী, জি স্যার বুঝছি। কোনো প্রশ্ন, কোনো কিছু একটা ডিজাইন করতে পারবা বাসায় তোমার টিভি সিগন্যাল রিসিভ করার জন্য? স্যার জিনিসপাতি থাকলে পারবো। কি কি লাগবে বলো তো? এই স্যার রড মেইন গুলি এলিমেন্টও লাগবে, মেইন তারপরে এলিমেন্ট স্যার লাগবে তো বুঝলাম, তুমি কোত্থেকে পাইবা এটা, বানাইবা কেমনে, হাতের কাছে কি আছে তোমার, কি দিয়ে বানাইবা? তানিম, ইয়াং ম্যান ইনোভেশন, বলো তুমি কি দিয়ে বানাইবা, ঘরের মধ্যে বা আজকে বানাইবা? কিচ্ছু না, একদম সোজা। আমি
হ্যাঁ, কি এই যে অ্যান্টেনা এলিমেন্ট গুলো কোত্থেকে জোগাড় করবা? হ্যাঁ, এটা সোজা বুদ্ধি, আমি বলে দেই, বাজারে গেলে দেখবা এগুলো পাইবা। এগুলো হচ্ছে জানলার ওই যে পর্দা দেয় না জানলায়, রেলিং রেলিং, জানলার রেলিং গুলো অ্যালুমিনিয়ামের রেলিং। এই অ্যালুমিনিয়াম রেলিং গুলো নিয়ে আসবা, একটা রেলিং বলে 10 টাকা না 15 টাকা নেয়। বুঝতে পারছো? কার্টুন গুলি ওই যে জানলার মধ্যে পর্দা দেয় না, পর্দা যে দৌড়দৌড়ি করে ওই রেলিং গুলির, অ্যালুমিনিয়াম রেলিং গুলির উপরে দৌড়দৌড়ি করে। বুঝতে পারছো? ওগুলো বাজারে পাওয়া যায় হার্ডওয়্যারে। একটা রেলিং কিনে আনবা, ওটা একটার দাম হলো 15 টাকা না 20 টাকা। আইনা একটা হ্যাকসো ব্লেড কিনবা ওই ইয়ের দোকান থেকে 10 টাকা। হ্যাকসো ব্লেড কিনে এবার তুমি একটা কাপড় মাপার ফিতা লাগবে, কাপড় মাপার ফিতা একটা 10 টাকা কিনে আনলা। এবার তুমি ফ্রিকোয়েন্সি হিসাব করো, বিটিভি নিয়ার অ্যাবাউট 180 মেগাহার্জ, 180 মেগাহার্জের সে ব্রডকাস্ট করে ঢাকা থেকে। তো 180 মেগাহার্জের এবার ল্যামডা বাইর করো, ল্যামডা বাই 2 বাইর করো, করে তার থেকে প্লাস মাইনাস বেশি, 5% বেশি 5% কম, রাফলি বানাও, দেখবে কাজ করবে। আর এই মাঝখানের বুম, এই বুমটা কি পাইবা কোত্থেকে বলো তো? এই বুমটা হচ্ছে ওই যে ইয়ে কি বলে, কতগুলো প্লাস্টিকের ইয়ে পাইপ পাওয়া যায়, এই কি বলে ইলেকট্রিক্যাল কানেকশনের জন্য। ইলেকট্রিক্যাল তার ওর ভিতর দিয়ে ঢুকাইয়া বিল্ডিং এর ভিতরে ওই ইয়ে করে, কনসিল করে, কনসিল পাইপ। দেখছো বোধহয় বিল্ডিং ডিজাইন করার সময় এগুলো লাগে, প্লাস্টিকের পাইপ দেখছো না এগুলা? ওই প্লাস্টিকের দোকানে পাওয়া যায়, যে গোল গোল পাইপ, গোল গোল প্লাস্টিকের পাইপ এরকম, এই যে প্রায় এরকম মোটা, এই যে আমার এই যে মশার ব্যাটের এই গোড়ার মতো মোটা মোটা এরকম কতগুলো গোল গোল ইয়ে পাওয়া যায় না, আর প্লাস্টিকের পাইপ পাওয়া যায় না, ওগুলোর এভাবে ছিদ্র করবা ইয়া দিয়ে, আগুন দিয়া এখান থেকে ছিদ্র করে একটা রড ঢুকাবা, এখান থেকে ছিদ্র করে একটা রড ঢুকাবা, এটা গরম করে তার মাথাটা গরম করে ঢুকে দিলে গ্যাট গ্যাট করে ঢুকে যাবে, এটা যেহেতু প্লাস্টিক, তাহলে এই তারগুলো সব ঢুকে যাবে মাঝখান দিয়ে। আর এই মাঝখানেটা একটু কষ্ট আছে, ফোল্ডেড ডাইপোল, তো এই জন্য প্যারালেলি দুটা দিবা, প্যারালেলি দুটো দিবা। আমি তো একটা দেখাইছি, তুমি দুইটা পাইপ বসাইবা, দুইটা পাইপ, তাহলে আটকায় থাকবে একদম মেকানিক্যালি ফিক্সড। আর এখানে ফ্ল্যাট ওয়ারটা কোয়েক্সিয়াল কেবল বলো আর ইয়ে কেন কেবল কিনো, বাজারে গিয়ে তার তোমার মহল্লায় পাওয়া যাবে, ওই কি বলে এটাকে, কি ওয়্যার বলে এটাকে, কোয়েক্সিয়াল কেবল 75 ওহম। কয়টা রড দিবা তার উপর ডিপেন্ড করে, কয়টা রড দিবা। এখন মাঝখানে ফোল্ডেড ডাইপোল কিভাবে বানাইবা তার তার উপর ডিপেন্ড করে। যদি ফোল্ডেড ডাইপোল বানাও তাহলে ওই ইয়েটাকে, এই যে ইয়ে আমাদের যে হ্যাঙ্গার আছে না, হ্যাঙ্গারের মতো ওটাকে বাঁকা করতে হবে, ওই অ্যালুমিনিয়ামের রেলিংটাকে। অ্যালুমিনিয়ামের রেলিং তো নরম, বুঝছো, যে এরকম ইচ্ছে এরকম তুমি শেপ দিতে পারবা। আমরা এইভাবে ছোটকালে বানাই, মানে আমরা যখন ছাত্র ছিলাম আমরা এইভাবে বানাইতাম বাসায় বসে বসে। আর একটা প্যারেক দিয়ে এই যে দুইটা মাথা আছে না, এই ঘুরে আসবে, তো মাথাটা ঘুরে আসবে, ঘুরে আসলে এই মাথা দুইটা প্যারেক দিয়ে ছিদ্র করে দিবে এইভাবে, মানে একটা ফুটা করবা, ওই ফুটার মধ্যে তার ঢুকাইয়া কপার ওয়্যার ঢুকাইয়া পেঁচাই দিবা, বাস হয়ে গেল কানেকশন। যদি তুমি ট্রান্সফরমার ইউজ না করো,